ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি আহসান হাবিবের কাছে। যেটা আসলে বলছিলাম, শুরুতে একটু জানতে চাইবো তো, যুক্তরাষ্ট্রের সকাল এবং বাংলাদেশের সকালের মধ্যে কোথায় খুব বেশি তারতম্য, বেশি পার্থক্য দেখেন? যুক্তরাষ্ট্রের সকাল আর বাংলাদেশের সকালের মধ্যে খুব বেশি পার্থক্য আমি ঠিক বলবো না, ওইভাবে দেখি না। কারণ এখন বাংলাদেশ আর কোনোভাবেই পিছিয়ে নেই কোনো দিক দিয়ে। বাংলাদেশের মানুষ এখন আর অলসভাবে সময় কাটাচ্ছে না। যুক্তরাষ্ট্রে যেমন সকাল হলে আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়, যার যার কাজের ক্ষেত্রে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যার যার কর্মক্ষেত্রের জন্য মানুষের প্রস্তুতি নেয়। এখানেও আমি এখন দেখি যে মানুষ অত্যন্ত ব্যস্ত, তো অলস সময় কাটাবার সময় বোধহয় কারো হাতে নেই। তো সেদিক থেকে আমি খুব একটা বেশি পার্থক্য দেখছি না। যুক্তরাষ্ট্র আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, সেই দেশকে আমরা আসলে স্বপ্নের দেশ বলে থাকি। সবাই জানতে চাই সেখানকার জীবন জীবিকার সম্পর্কে। আর যখন আমাদের অন্য কোনো ভাইরা থাকেন, বোনরা থাকেন, যারা বাঙালি কমিউনিটিতে বিলং করেন, তাদের সম্পর্কে জানার আগ্রহটা তখন আরও বেশি হয়, এবং সেই দেশের কাউকে যখন পেয়ে যায় তখন বলা যায় যে অপেক্ষাটা তো আরও বেশি হয়, বা গল্প শোনার আগ্রহটা বেশি থাকে। একটু জানতে চাইবো যে এত দূর পরবাসী থেকে কিভাবে আসলে আপনারা এখনো পর্যন্ত বাংলার সংস্কৃতিকে চর্চা করে যাচ্ছেন, লালন করে যাচ্ছেন ভীষণ সুন্দরভাবে এবং শক্তপোক্তভাবে। এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে? জীবন এবং জীবিকার তাগিদে আমরা যারা একটু ভালো থাকবার আশায় হাজার হাজার মাইল দূরে এই প্রবাসে বসবাস করছি, প্রবাসে বসবাস করলেও কিন্তু আমাদের হৃদয়ে বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি আমরা ধারণ করি এবং এটি আমরা ভীষণভাবে অনুভব করি। বিশেষ করে আমরা যারা বড় হয়ে এই দেশ থেকে প্রবাসী গিয়েছি, এটি কোনোভাবেই ভোলা সম্ভব নয়। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে তার শৈশব, তার কৈশোর। সেটা আমরা এদেশে কাটিয়েছি। এই ভাষা আমাদের মা মাটি, মাতৃভাষা। তা আমরা এই ভাষাতেই কথা বলে শিখেছি, এই মাটিতেই আমরা বড় হয়েছি। তাই যতই আমরা জীবন জীবিকার তাগিদে প্রবাসে থাকি না কেন, আমাদের ভেতরে সবসময় একটি সূক্ষ্ম অনুভূতি কাজ করে, একটি অনুভূতি নাড়া দেয় বাংলাদেশকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, বাংলা সংস্কৃতিকে নিয়ে। এবং সেই জায়গা থেকেই প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, পেশাজীবী সংগঠন গড়ে উঠেছে, যারা এই আমাদের দেশের শিল্প, সংস্কৃতি, ভাষা এগুলো নিয়ে কাজ করে। বর্তমানে তরুণ যারা দেশের বাহিরে অবস্থান করছে, যারা আসলে বাংলাদেশি বংশোদ্ভূত, তাদের মধ্যেও কোথায় যেন সেই বাংলার প্রতি, বাংলাদেশের প্রতি একটা টান রয়ে গিয়েছে। এবং দেশের বাইরে যখন বিভিন্ন বড় বড় প্রোগ্রামগুলো হয়, আমরা সেখানে দেখি তারা খুব দারুণভাবে এনজয় করছেন এবং বলতে কখনো আসলে কুণ্ঠবোধ করছেন না যে আমরা বাঙালি বা বাংলাদেশি, যদি আমি ভুল না করে থাকি। আমরা চেষ্টা করি যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, এগুলোর সঙ্গে, এই মূল্যবোধের সঙ্গে তাদের সম্পৃক্ত করে বড় করবার আমরা চেষ্টা করি। প্রত্যেক বাবা মাই চেষ্টা করেন, হয়তো কেউ সফল হন, কেউ হন না। তো এটার যেটা ঘটে সেটা হলো যে তারা যখন বাসায় থাকে ছোটবেলায়, তারা বাংলার সঙ্গে কিছুটা অ্যাটাচড থাকে। স্কুলে যখন যায়, খুব স্বাভাবিকভাবেই স্কুলে বিদেশি বাচ্চাদের সঙ্গে ওরা যখন ইংরেজিতে কথা বলে, ওখানকার ভাষা, ওখানকার সংস্কৃতির সঙ্গে ওরা পরিচিত হয়, তখন যদি বাংলার ভাষা বা বাংলার সংস্কৃতির চাপ ওদের উপরে না থাকে, ওরা কিছুটা ভুলে যেতে শুরু করে। এখন যাদের ঘরে, যেটা বাস্তবতা হচ্ছে, যাদের ঘরে গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ডমাদার আছে, তারা তো স্বাভাবিকভাবে বাংলায় কথা বলে বাচ্চাদের সঙ্গে, যেহেতু তারা ইংরেজি বলতে পারে না। তো সেই ক্ষেত্রে সেই সব বাচ্চাদেরকে আমি দেখি যে তারা বাংলা ভাষাটা ধরে রাখবার চেষ্টা করে বা বাংলা সংস্কৃতি, কিন্তু অনেক ক্ষেত্রে কেউ কেউ ভুলে যায়, কেউ কেউ হারিয়ে যাচ্ছে, আর আবার কেউ কেউ ধরেও রাখছে। দেশের বাহিরে ইদানিং আমরা দেখে থাকি যে অনেক বড় বড় প্রোগ্রাম হয় বাঙালি কমিউনিটিতে। অনেক ইউএসএর যারা উচ্চ গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা এসে এখানে উপস্থিত হন, পার্টিসিপেট করেন, এনজয় করেন। একটু জানতে চাইবো যে কি কি ধরনের পদক্ষেপ আসলে আপনারা নিয়ে থাকেন সেখানে? আমাদের যে সমস্ত জাতীয় দিবসগুলো আছে, এছাড়া আমাদের যেটি বাংলা বর্ষ, পহেলা বৈশাখ, ঢাকাতে পহেলা বৈশাখ উদযাপিত হয় সাধারণত একদিন, কিন্তু যুক্তরাষ্ট্রে পহেলা বৈশাখ বা বর্ষবরণ যেটি, সেটি কিন্তু প্রায় মাসব্যাপী। এর কারণটা হলো, বলতে পারেন যে সবাই কর্মব্যস্ততা থাকে, আর হলগুলোর সীমাবদ্ধতা আছে। খুব বাংলাদেশে অনেক সংগঠন আছে,
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক পেশাজীবী সংগঠন, তারা প্রত্যেকেই বর্ষবরণের অনুষ্ঠানগুলো করতে চায়। সেই ক্ষেত্রে হলের যে সীমাবদ্ধতা আছে সে কারণেই, অথবা মানুষের কর্মক্ষেত্রে ছুটির ব্যাপার স্যাপার আছে, সেজন্য পুরো বৈশাখ জুড়েই কিন্তু আচ্ছা, এই এক এক দিন এক এক বর্ষবরণের সংগঠন করে থাকে। এক এক সময় হয়তো একটা উইকেন্ডে 5টি সংগঠন 5টি হলে করে ফেললো, কিন্তু সংগঠন আছে শতাধিক, অনেক সংগঠন আছে, আচ্ছা, আচ্ছা। প্রত্যেকেই করতে চায়। সেই জায়গায় থেকে এটি প্রায় সারা মাস, পুরো মাস ব্যাপী কিন্তু চলতে থাকে। বাহ, কোনো অংশেই প্রায় এত প্রতিটি হাজার মাইল উইকেন্ডেই, দূরে থেকেও আপনারা পিছিয়ে নেই। প্রায় প্রতিটি উইকেন্ডেই কোনো না কোনো অনুষ্ঠান থেকেই থাকে। আমিও নিজেও প্রায় প্রতিটি উইকেন্ডেই কোনো না কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা হয়। শুধু পার্টিসিপেটই করেন না, আমরা জানি যে খুব দারুণ করে আবৃত্তিও করেন। যেহেতু সংগঠন, পার্টিসিপেশন সবকিছুর গল্পই হলো, এই মুহূর্তে একটা আবৃত্তি শুনে আসি আপনার। আপনি যেহেতু বলছেন, আমি চেষ্টা করছি। প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা আমি আবৃত্তি করবার চেষ্টা করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও কে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব এর চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লক্ষ্যে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলাম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটি বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন ওইসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুলের জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলে, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। ভীষণ সুন্দর করে বললেন। কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার আসলে শখের বশে আবৃত্তি করা হয়। কেন যেন মনে হলো আপনি খুব প্রফেশনাল একজন মানুষের কাছ থেকে আমি এই মুহূর্তে শুনলাম। কখনো কি প্রাতিষ্ঠানিকভাবে আবৃত্তি শেখা বা করা হয়েছে? কখনোই শেখা হয়নি। যে বললাম যে আমি বেসিক্যালি একজন ব্যবসায়ী, আর দেশে আমি সরকারি চাকরি করতাম, 10.5 ইয়ার দেশে সরকারি চাকরি করেছি। প্রফেশনালি কখনো শেখা হয়নি। এটি নিজের ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকেই শুনে শুনে শেখা। দারুণ। তো এখন করা হয় প্রবাসে। একটু শুনতে চাইবো যে এই পর্যন্ত প্রায় বলা যায় যে অনেকেই অনেক ভালো কাজ করছেন ইউএসএতে, বাংলাদেশের হয়ে, বাঙালিদের হয়ে। সাংস্কৃতিক চর্চার বিকাশটা আসলে সেখানে কেমন?
সাংস্কৃতিক চর্চার বিকাশের জন্য সেখানে কিছু সাংস্কৃতিক সংগঠন, কিছু প্রতিষ্ঠান আছে। যেমন আমি একটি প্রতিষ্ঠানের ব্যাপারে জানি, বিপা, আচ্ছা আচ্ছা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, সেখানে বাচ্চাদেরকে শেখানো হয়, গান শেখানো হয়, কবিতা শেখানো হয়, নাচ শেখানো হয়। সেখানে বেশ কিছু প্রফেশনাল টিচার আছেন, আচ্ছা। ওনারা কিন্তু শেখান এবং বাচ্চারা ভালোই করছে। সেখানে আমাকে একবার আমন্ত্রণ জানানো হলো কবিতার জাজ হিসেবে। তা আমি দেখলাম যে বাচ্চারা বেশ ভালো করে এবং খুব প্রফেশনালি শেখানো হয়। এছাড়া আরও বেশ কিছু ছোটোখাটো সংগঠন আছে যা ওখানকার বাচ্চাদের নিয়ে কাজ করে, বিশেষ করে সাংস্কৃতিক সংগঠন। বাহ, দারুণ। আর এছাড়া টুকটাক তো বিভিন্ন, বললাম যেটা আগে বলছিলাম, অনুষ্ঠান তো হরহামেশা লেগেই আছে। লেগেই আছে। সেই বিভিন্ন আঞ্চলিক সংগঠন আছে। বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে 2-3টে করে সংগঠন আছে। তো সেই হিসেবে সংগঠন তো কয়েকশো। তো প্রত্যেকটা সংগঠনই তাদের সংগঠনের ব্যানারে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। সেখানে বাচ্চাদেরকে সুযোগ দেওয়া হয় পারফর্ম করবার জন্য, তাদেরকে গান করার জন্য, কবিতা, তারপর আপনার চিত্রাঙ্কন, এগুলো। তো এটিও তাদের একটা অনুপ্রেরণার জায়গা, বাচ্চাদেরকে সুযোগ দেবার। বাহ, দারুণ। এই যে আপনারা যে বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন সংগঠন, এটা আসলে ইউএস গভর্নমেন্ট থেকে আপনারা কি ধরনের সহায়তা পান, সাহায্য পান? ঠিক সেই অর্থে কোনো বা তারা সহযোগিতা আসলে ঠিক, কতটুকু কোঅপারেটিভ? তাদের কোনো বাধা নেই। ইউএস গভর্নমেন্ট থেকে এখানে আসলে, ইউএস হচ্ছে এমন একটা দেশ, প্রত্যেকেরই বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক ব্যাপক স্বাধীনতা মানুষের আছে। তো প্রত্যেকের জায়গা থেকে তার সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় চর্চা এগুলো করে থাকে। কিন্তু দু একটি প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন বিপা, যদি নন প্রফিট অর্গানাইজেশন যারা আছে সেখানে, তারা যদি ঠিক সেইভাবে তাদের কর্মকাণ্ডগুলো আপনার সাবমিট করতে পারে সিটিতে, সেখান থেকে কিছুটা অনুদান তারা দিয়ে থাকে, আমি যেটুকু জানি। এবং দু একটি সংগঠন মধ্যে পেয়েও থাকে, দু একটি সংগঠন যারা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বাচ্চাদেরকে শেখায়, এই সরকারি অনুদান তারা সম্ভবত পেয়ে থাকেন। বাহ, বলা যায় যে সবাই মিলে মিশে দারুণ একটা পরিবেশের মধ্য দিয়ে আপনারা। আমি বলবো যে ভালোই। আসলে যুক্তরাষ্ট্র তো হচ্ছে যে পৃথিবীর একমাত্র দেশ যেখানে চাইলে প্রতিটি মানুষ তার নিজস্ব ধর্ম, নিজস্ব সংস্কৃতি সবকিছুই ধরে রাখা সম্ভব। কারণ আসলে তো আমেরিকান বলতে যাদেরকে বোঝানো হতো রেড ইন্ডিয়ান, তাদের তো আসলে অস্তিত্ব এখন নাই বললেই চলে। এখন আমেরিকা যারা শাসন করছে বা আমেরিকাতে যারা আছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো দেশ থেকে সেখানে ইমিগ্রান্ট হয়ে গিয়েছে। এবং আমি গিয়েছি সেখানে, এই দেশ থেকে বড় হয়ে। আমার বাচ্চারা সেখানে বরণ করেছে, জন্মগ্রহণ করেছে। সো আমার বাচ্চা যে ইউএসএ তে সিনেটর হবে না, বা কংগ্রেসম্যান হবে না, বা প্রেসিডেন্ট একদিন হবে না, সেটি আমি ওভাবে নিরাশ হব না। আমি স্বপ্ন দেখতে চাই, আমি স্বপ্ন দেখতেই চাই। কারণ আমি উদাহরণ হিসেবে যদি বলি যে বারাক ওবামা ধরুন, একজন কালো মানুষ, তার বাবা ছিলেন একজন কেনিয়া থেকে এসেছিল, একজন মুসলিম। সো কেনিয়া থেকে আসা একজন মুসলমান, তার সন্তান যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, আমি বাংলাদেশ থেকে হাসান হাবিব গিয়েছি সেখানে, আমার সন্তান, আমি কেন স্বপ্ন দেখব না যে আমার সন্তান একদিন কংগ্রেসম্যান হবে, একদিন সিনেটর হবে, বা আরও ভালো কিছু করবে? এটা তো স্বপ্ন দেখতেই পারি, স্বপ্নটাই দেখা উচিত। আর স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে। দারুণ, নিঃসন্দেহে খুব সুন্দরভাবে আসলে বললেন। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে শুভকামনা বা এই প্রত্যাশাটা আসলে আমাদের পক্ষ থেকে, আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে, পুরো কমিউনিটির কাছে সবসময়ই থাকবে, দারুণভাবে এগিয়ে যেন যান, আমরা যেন গর্ব করে বলতে পারি কোনো একদিন বারাক ওবামার মতো, কোনো একদিন হয়তো বা। শেষ পর্যন্ত যেহেতু চলে এসেছি, একটু জানতে চাইবো যে শেষ মুহূর্তে বাঙালিদের উদ্দেশ্যে, বাঙালি ইউএস বাঙালি হোক, বাংলাদেশের বাঙালি হোক, তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? অবশ্যই। এখান থেকে যারা বিশেষ করে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর এমন একটি দেশ যেখানে আপনি আপনার ভবিষ্যৎকে গড়ে তুলতে পারেন। এবং আপনি একটা পর্যায়ে যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিকতা আপনি পেয়ে যাবেন, নাগরিক হবেন, সে যুক্তরাষ্ট্রকে অবশ্যই আপনার দেশ হিসেবে ভাবতে হবে, যুক্তরাষ্ট্রকে ভালোবাসতে হবে। যুক্তরাষ্ট্রকে আপনি যখনই ভালোবাসবেন, তাহলে সেই দেশের যে কোনো জায়গায় যাবার স্বপ্ন আপনি দেখতেই পারেন। সেই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। আমরা একসময় স্বপ্ন দেখতাম যে প্রবাসে যাব, আমরা দেশে টাকা পাঠাবো, ছোটোখাটো কিছু একটা করবো। না, আমি বলবো যে আমরা যারা যুক্তরাষ্ট্রে আছি, আসুন আমরা যুক্তরাষ্ট্রকে ভালোবাসি, দেশকে পাশাপাশি আমি আমার দেশকে তো ভালোবাসবই, এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও বড় স্বপ্ন দেখতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। স্বপ্ন আমাদের দেখতেই হবে। দারুণ, খুব সুন্দর করে বললেন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, সিয়াদত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320303 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কথা সাহিত্যিক মার্ক টুয়েনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু নেয়ার চেয়ে দান করাই ভালো, বিশেষ করে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক।